সুপ্রিয় সুধী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গণভোট উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চ্যানেল আয়ের নিবেদন গণভোট এবং আগামীর বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সামনে একটি চমৎকার সংস্কারের সুযোগ তৈরি হয়েছে এবং সেই সংস্কারেরকে কেন্দ্র করে ঐকমত্য কমিশন অনেকগুলো প্রস্তাবনা সামনে এনেছেন এবং সবশেষে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে হয়তোবা আমরা সংস্কারগুলো পাব। এরকম একটি প্রেক্ষাপটে অনেকেই এখনো পর্যন্ত বলছেন যে গণভোটে আসলে যে চারটি প্রশ্ন রয়েছে সেই সম্বন্ধে এখনো দেশের অনেকেই জানেন না, অনেক জনগণের কাছ থেকে এই প্রশ্ন এসেছে। সে কারণেই সুজনের এই বিশেষ আয়োজন এবং সৌভাগ্যক্রমে আজকে আমাদের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন সুজনের প্রধান নির্বাহী এবং অর্থনীতিবিদ, যিনি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন এই নির্বাচন সংস্কারের বিষয় নিয়ে, ডক্টর বদিউল আলম মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজনে আরও একজন রয়েছেন আমাদের তারুণ্যের কণ্ঠস্বর, তরুণ প্রতিভা এবং চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর তাজনুবা জাবিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সুধী মণ্ডলী, আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে সিরিজ আলোচনার আয়োজন করেছি এবং আজকে তার দ্বিতীয় পর্ব এবং আজকের বিষয় রাষ্ট্র সংস্কার ও টেকসই গণতন্ত্রের রূপরেখা। স্যার, প্রথমে আপনার কাছে যাচ্ছি। সুজন এর মাধ্যমে আপনার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র সংস্কারের কাজ, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কাজ করে আসছেন এবং টেকসই গণতন্ত্রকে রূপ দেওয়ার কাজটি আসলে করে আসছেন। তো এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, তাতে করে আপনার কি মনে হয় যে সামনের যে ইলেকশনটি রয়েছে তার জন্য আমরা প্রস্তুত, কতখানি প্রস্তুত? তো বৃক্ষ তার পরিচয় ফলে, তা আমরা দেখব আমরা কতটুকু প্রস্তুত যেদিন ইলেকশন হবে এবং এটা সম্পন্ন হওয়ার পর। এখন তো প্রস্তুতি চলছে এবং পায়তারা চলছে, বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতা চলছে বিভিন্নভাবে। এটার ফলাফল আমরা দেখতে পারবো 12ই ফেব্রুয়ারি। তো এখন তো রাজনৈতিক দলগুলো এর মধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এবং নির্বাচন কমিশনে যাদের বিরুদ্ধে যাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনে আপিল হয়েছে এবং কিছু এই আপিল আদালত পর্যন্ত গড়িয়েছে। এখনও বোধহয় আদালতে কিছু আপিল এখনও পেন্ডিং আছে। তো এটা শেষ হবে এবং দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করেছি, সেটা হলো প্রচারণাটা চলছে। এর মধ্যে কিছু কিছু উত্তাপ উত্তেজনার সৃষ্টি হয়েছে, কিছু কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু সহিংসতা ঘটেছে। যদিও হাদির মৃত্যু একটা বিরাট ঘটনা, ওটাকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নেই। এটা একটা বিরাট এবং যেটা সারা জাতির বিবেক নাড়া দিয়ে উঠেছিল। এখন যে নির্বাচনের দ্বিতীয় পর্বে যাতে প্রচারণায় কিছুটা উত্তাপ উত্তেজনার সৃষ্টি হচ্ছে, তো আমি আশা করবি যে এটা সহিংসতায় রূপান্তরিত না হবে। এটাই আমার আকাঙ্ক্ষা। যদি সহিংসতায় রূপান্তরিত না হয় এবং নির্বাচন যদি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে, কেউ যদি যে ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সেই প্রচেষ্টা নিজেদেরকে লিপ্ত না রাখে, তাহলে আশা করি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। জি স্যার, এই যে গণভোট, সেই গণভোটে মাধ্যমে কিভাবে আসলে রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রতিফলিত হবে? ওকে, দুটো নির্বাচন হবে একই দিনে। একটা হলো সংসদ নির্বাচন, যেখানে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং পাশাপাশি একটা গণভোট হবে। গণভোটটা হবে যে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের যেই আলাপ আলোচনার ভিত্তিতে 84টা বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে, তার 48টা বিষয়ে গণভোট হবে। আমি ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলাম। আমরা দীর্ঘ 8 মাস ব্যাপী রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 84টা বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছি। তার মধ্যে 48টা বিষয় হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, আর বাকি 36টা যেগুলো সংবিধান পরিবর্তন করতে হবে না, সেখানে শুধু এই যে আইন কিংবা অধ্যাদেশের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা যাবে। তো এই 48টা বিষয় নিয়ে একটা প্যাকেজ,
যেগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত। তো এগুলোই গণভোটে জনগণের সামনে একটা প্রশ্ন, চারটা প্রশ্ন না, একটা প্রশ্ন। যদিও এই 48টাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, তারা জুলাই জাতীয় সনদে যেসব বিষয়গুলো উত্থাপিত হয়েছে, যেগুলো বিষয়ে ঐক্যমত্য হয়েছে, জনগণ এগুলো সমর্থন করে কিনা, হ্যাঁ না হয় না। এই যে 48টাকে চারটে ভাগে ভাগ করেছে সরকার, এই 48টাই চারটে ভাগে আছে, কিন্তু জনগণকে উত্তর দিতে হবে হ্যাঁ না হয় না, যে কোনো একটার। ডক্টর তাজনুবা, আপনার কাছে আসছি। আপনি এনসিপিতে একসময় ছিলেন। নারীর ক্ষমতায়নের বিষয়টি এই গণভোটে কিভাবে প্রতিফলিত হবে, জুলাই সনদে যেভাবে রয়েছে, আপনি কি মনে করেন সত্যিকার অর্থে ক্ষমতায়িত হবে কিংবা সংসদে নারীর আসন সংখ্যা বৃদ্ধি হবে, যেখানে একটি রাজনৈতিক দল নারীর নমিনেশন সেভাবে দেয়নি সরাসরি ভোটে? ধন্যবাদ আপনাকে স্যার এবং দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা। আমরা তো দেখেই ফেলেছি যে তারা কথা রাখে নাই আমাদের। আসলে তারা বলতে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সবাই দীর্ঘদিন আলাপ আলোচনা করেই এই জুলাই সনদটা শেষ পর্যন্ত সই করে এবং একটা জায়গায় ঐক্যমত হয়, এবং ঠিক তার 1 মাস 2 মাস পরেই তাদেরকে এই জুলাই সনদে থেকে বের হয়ে আসতে আমরা দেখি, যেখানে 5% মিনিমাম নারীদেরকে মনোনয়ন দেওয়ার কথা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে সরাসরি নির্বাচনের জন্য। সব কয়টা রাজনৈতিক দল মিলেও কিন্তু 5% হয় নাই, 4.7% আমি যদি ধরে থাকি। আর এটা শুধু আসলে নারীর ক্ষমতায়ন কতটুকু হবে এই শঙ্কাটা না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন বেহাত হওয়ার বা ওয়াদা ভঙ্গের একটা ঐতিহ্য আছে আমাদের রাজনীতিবিদদের থেকে। এই জুলাই সনদে যা যা লেখা আছে, ধরেন আমরা তো মোটা দাগে জানি এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার জবাবদিহিতার জন্য কী ধরনের নিয়ম কানুনে আমরা শেষ পর্যন্ত একমত হয়েছে সব কয়টা রাজনৈতিক দল। কিন্তু এই কথাগুলো কিন্তু বিগত দিনেও বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারে ছিল, ওয়াদায় ছিল। 2008-এও আমরা দেখেছি, বা বিভিন্ন সময় এর আগেও 90s-এও দেখেছি আমরা। এরশাদ পতনের পরও কিন্তু আমরা দেখেছি এই নারীর ক্ষমতায়ন বা বিভিন্ন রাজনৈতিক দলে 33% থাকা এবং সংরক্ষিত নারী আসনের বদলে সরাসরি নির্বাচনের জন্য নারীদের পার্সেন্টেজটাকে বাড়ানো, বেশি নারী যাতে মনোনয়ন দেওয়া হয়, এ ধরনের ওয়াদা বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো কিন্তু করেছেন, কাগজে কলমে করেছেন, কিন্তু পরবর্তীতে সেটা তারা অনায়াসে ভঙ্গ করেছেন এবং ভঙ্গ করতে পেরে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তার মানে কি তারা বাধা পাননি। সো জুলাই সনদ নিয়েও কিন্তু এই শঙ্কাটা আমাদের থাকে, বিশেষ করে নারী প্রশ্ন তো ঠিক আছে, যে শঙ্কা থাকে বলতে কি, মানে জুলাই সনদের বাস্তবায়ন কি আপনি চান না, নাকি না বাস্তবায়নের ওয়াদা কিন্তু সবাই করেছেন, যারা এই সরকার গঠন করবে, পরবর্তী সংসদ এটা একটা ডুয়েল ক্ষমতা পাবে, সব ঠিক আছে, কিন্তু আমি যেটা শঙ্কা করছি যে এটা কতটুকু তারা রাখেন। কারণ আপনি দেখেন জুলাই সনদেই কিন্তু 5%-এর কথা তারা বলা ছিল, নারী প্রার্থীদেরকে সরাসরি প্রত্যেকটা দল থেকে 5% দিতে হবে। ঠিক তার পরের মাসেই কিন্তু তারা সেই কথাটা রাখলেন না। আমাদের আগামী নির্বাচনে মোটা দাগে ব্যালট বক্স 2টা, তাহলে একটা ব্যালট বক্সে শুধু 2 জন প্রার্থী, 300 আসনে শুধু 2 জন নারী প্রার্থী একটা জোটে, 10 দলীয় জোটে। তাহলে এটা তো এরা তো ছিলেন এবং এরা সবাই কিন্তু গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস তারা আলাপ আলোচনায় অংশ নিয়েছেন, তারা সই করেছেন। তাহলে পরের মাসেই কিন্তু আমি সেই ওয়াদাটা ভঙ্গ করতে আমরা দেখলাম। সো এই শঙ্কাটা আমাদের কিন্তু থেকে যায়, শুধু নারী প্রশ্নে না, নারীদেরকে সংসদে ক্ষমতায়নের ব্যাপারে না, পুরো মোটা দাগেই কিন্তু থাকে। জি, যে শঙ্কার কথা উনি বলছিলেন স্যার, যদি আমরা টেকসই গণতন্ত্রের একটি রূপরেখা আঁকতে চাই, সেক্ষেত্রে তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা খুব জরুরি। এই যদি হয় বিষয়ে অবশ্যই আমাদের আসলে উত্তরণের উপায়, রাজনৈতিক সংস্কৃতির গণতান্ত্রিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে আমাদের দেশে, সেই জন্যই কিন্তু আমরা বিপদে পড়েছি, সেই জন্যই কিন্তু একটা স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে। এবং এই স্বৈরাচারী ব্যবস্থাটা দূরীভূত করার জন্যেই এই গণভোট এবং জুলাই জাতীয় সনদ। আমরা জানি যে শেখ হাসিনা ব্যাপক জনরোষের মুখে পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা যেই কাঠামোর মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই কাঠামোটা এখনও বিরাজমান। তো সেই কাঠামোটা যদি ভাঙা না যায়, তাহলে কিন্তু এই যে আত্মত্যাগ, যে অন্তত 1,500 মানুষ
তার মধ্যে তরুণ আছে এবং খেটে খাওয়া মানুষ আছে, তারা প্রাণ দিয়েছে। এবং একই সাথে যেই 30,000-এর মতো ব্যক্তি আহত হয়েছে এবং আরও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে আত্মত্যাগ, এবং আত্মত্যাগটা কেন করেছে? রাষ্ট্র মেরামতের জন্য, কতগুলো গুণগত পরিবর্তনের জন্য, কতগুলো কাঠামোগত সংস্কারের জন্য, কতগুলো এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য। যদি গণভোট পাস না হয় তাহলে সেগুলো হবে না এবং পুরো আত্মত্যাগই ব্যর্থ হয়ে যাবে। আমরা কি এই যে শহীদদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে চাই কিনা, এবং এই গণভোট পাস হবে কি না হবে তার উপর নির্ভর করবে আমরা তাদের এই আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি কিনা। তারা হাসিনাকে বিতাড়িত করেছে, তাদের আত্মত্যাগের ফলে বিতাড়িত হয়েছে, কিন্তু যেই কাঠামো হাসিনাকে দানবে পরিণত করেছে সেই কাঠামো যদি না ভাঙা হয়, সেই কাঠামোর যদি পরিবর্তন না হয়। এটা একটা জনগণ একটু পরিষ্কার আর একটু ক্লিয়ার করে অনেকে জানতে চায় ঠিক আসলে আছে। কি আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন। আমি আরো সুস্পষ্টভাবে বলি যে আপনি জুলাই জাতীয় সনদে যেই সকল বিষয়গুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে এগুলো সমর্থন করেন কিনা, হ্যাঁ না হয় না। এই 4টা প্যাকেজের মধ্যে আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সংসদের উচ্চ কক্ষ স্থাপন করা। 100 আসন নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে 100 আসনের নিয়ে উচ্চ কক্ষ স্থাপন করা। আরেকটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্ধারণ করা। তারপরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, যাতে অতীতের ন্যায় এগুলোকে ওই নির্বাহী বিভাগ তারা দলীয়করণ করতে না পারে। এবং আরও 2টো ভাগ আছে, কিন্তু এই সব 4টা ভাগই কিন্তু একটা প্যাকেজ, এবং তাদেরকে জনগণকে একমত হইতে হবে, না হয় দ্বিমত হইতে হবে। এই 4টা প্যাকেজ যদি এই 48টা বিষয়ে যদি হাঁবুড় জয়যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ যে আমাদের শাসন কাঠামোর পরিবর্তন আসবে। যেমন আমাদের অতীতে প্রধানমন্ত্রী আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারতেন, তাহলে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। প্রধানমন্ত্রী একদিকে সরকার প্রধান, আরেকদিকে সংসদ প্রধান, অর্থাৎ পরপর 2 মেয়াদ নাকি যত মেয়াদে হোক সর্বোচ্চ 10 বছর। তারা একই সাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, যাতে তারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী না হইতে পারেন। আমাদের দেশে প্রয়াত আকবর আলী খানের মতে আমাদের প্রধানমন্ত্রীরা মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাবান। তারপরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এখন আমাদের সংসদ সদস্যের শৃঙ্খলিত, তারা দল কিংবা দলীয় প্রধান যেই নির্দেশ দেবে সেইভাবে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে সংসদ সদস্য হিসাবে। কিন্তু যদি গণভোট পাস হয় তাহলে তাদেরকে শৃঙ্খলমুক্ত করা হবে শুধু 2টো ক্ষেত্র ছাড়া। 2টো ক্ষেত্র হলো দলের অনাস্থা প্রস্তাব এবং আরেকটা হলো যে অর্থ বিল ছাড়া, আর সব ক্ষেত্রে তারা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তারপরে রাষ্ট্রপতি এখন তো ক্ষমতাহীন, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা এই যে দেওয়া হবে, সংসদে উচ্চ কক্ষ স্থাপিত হবে। আর আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হলো যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো, বিশেষত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেমন নির্বাচন কমিশনকে দলীয়করণ করে আমরা নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারা নির্বাচন কমিশন নিয়োগ করার আর কোনো সুযোগ পাবে না। নির্বাচন কমিশন নিয়োগ হবে সবগুলো দলের, সংসদের যেসব দল আছে তাদের মতামতের ভিত্তিতে। আমরা এমনকি দেখেছি পিএসসি কিংবা জনপ্রশাসন সেগুলো এক্স্যাক্টলি। তারপরে আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে, সংসদের উচ্চ কক্ষ হবে। আমাদের অতীতে যেটা ঘটেছে কথায় সংবিধান সংশোধন করা, যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে 5ম সংশোধনী পাশ করে। শেখ হাসিনা যে সংসদে ওই যে 2/3 বেশি মেজরিটি ব্যবহার করে এটা করে ফেলেছে একতরফাভাবে। কিন্তু যদি সংসদে উচ্চকক্ষ হয় তাহলে ওই সংসদের নিম্নকক্ষ যেমন 2/3 সদস্যদের ভোটের প্রয়োজন হবে, একই সাথে সংসদের উচ্চকক্ষেরও মেজরিটি ভোটের দরকার হবে সংবিধান সংশোধন করার জন্য। এবং এটা একটা রক্ষা কবচ, কারণ অতীতে আমাদের দেশে দেখা গিয়েছে কেউ 50% বেশি ভোট পায় নাই, অর্থাৎ উচ্চকক্ষে কেউ মেজরিটি পাবে না। অতএব উচ্চকক্ষে যদি মেজরিটির এই যে অনুমোদন লাগে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, তাহলে কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ আমাদের দেশে একটা নূতন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হওয়ার
সম্ভাবনা দেখা দিবে। এখন তো রাজপথে আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে, যেগুলো সমাধান নয়, সাময়িকভাবে এগুলো স্থগিত রাখে এবং সহিংসতা ঘটে। কিন্তু যদি এই যে সংসদের উচ্চকক্ষের যদি অনুমোদন লাগে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, তাহলে কিন্তু টেবিলের চারপাশে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তো এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা নূতন পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে। এইভাবে অনেকগুলো বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ সংস্কার হবে, এবং যেগুলো আমাদের বাংলাদেশের জন্য এই যে ফ্যাসিবাদী এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটার অবসান হওয়ার পথ প্রশস্ত করবে। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর তাজনুবার কাছে আসছি। আপনি শঙ্কার কথা এর আগে বলছিলেন, যদিও আমরা শুনতে পাচ্ছি যে এইবারে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষকরা আসছেন এবং অনেকদিন পর একটা সুষ্ঠু নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার শঙ্কার কথা শুনে আমাদের শঙ্কা জাগছে। আসলে আপনি কেমনটা দেখছেন এক বর্তমান সময় পর্যন্ত নির্বাচনের কতখানি সুষ্ঠু হবে? আমি যদিও অনেকগুলো কিন্তু যদি আছে, তারপরও মোটা দাগে মনে করি যে নির্বাচনটা সুষ্ঠুই হবে, এবং এখানে সরকারের দুর্বলতা, ইসির দুর্বলতা বা আইনশৃঙ্খলা প্রশাসনেরও যদি আমি কিছু দুর্বলতা দেখি, তারপরও অনেক সমালোচনার পরও অ্যাটলিস্ট 17 বছর পর আপনি দেখেন এখানে বহুদলীয় মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে। এক একটা আসনে প্রায় 6 জন করে প্রার্থী আছে। শঙ্কা বলতে যেটা যে ওয়াদা ভঙ্গের শঙ্কার কথা আমি বলছি, আর আশঙ্কা যেটা হচ্ছে যে আপনি দেখেন এখনও কিন্তু ঋণ খেলাপিরা মনোনয়ন পাচ্ছে, এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার, এবং এখনও যারা দ্বৈত নাগরিক আছে। আরেকটা বিষয় যেটা আমি এই যে গণভোটটা কিন্তু এবার একটা এই জুলাই গণ অভ্যুত্থানটাকেই কিন্তু এই গণভোটটা রিপ্রেজেন্ট করে আর কি, আলাদা করে অন্যান্য নির্বাচন থেকে। আপনি দেখবেন খুব ব্যাপক হারে কিন্তু এই গণভোটের বিরুদ্ধে মিথ্যাচার কিন্তু প্রচার হচ্ছে, এটার ব্যাপকতাটা কিন্তু আমরা খুব লক্ষ্য করছি। বিশেষ করে যারা পালিয়ে গিয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে, যে গণভোটে হ্যাঁ দিলে বিসমিল্লাহ চলে যাবে, গণভোটকে হ্যাঁ দিলে এটা 71কে মুছে দিবে, 24কে ইনক্লুড করবে। এগুলো সম্পূর্ণ কিন্তু ভুল কথা, সম্পূর্ণ। এবং আওয়ামী লীগ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, এগুলো কিন্তু ভুল কথা। এবং গতকাল আপনি দেখেন, আপনি স্যার যে বললেন 4টা এই প্যাকেজটা 4টা প্রশ্নে থাকবে, কিন্তু ভাগে থাকবে, কিন্তু প্রশ্ন একটা থাকবে। এখানে কিন্তু অনেকের মত দ্বিমত থাকতে পারে যে আমি এই ভাগের সাথে একমত, এখানে হ্যাঁ দিলাম, কিন্তু আমি বাকি হয়তো একটা ভাগের সাথে একমত না, তাহলে আমি ওখানে কি দিব? এটা কিন্তু আপনার সাধারণ নির্বাচনের ক্ষেত্রেও হয়। আপনি ধরেন একটা রাজনৈতিক দলের সব ইশতেহারে কিন্তু আপনি হ্যাঁ বলেন না বা একমত হন না, কিন্তু আপনি দেখেন যে উপর থেকে মোটা দাগে কোনটা আমার জন্য ভালো, এই দলটা আমার জন্য ভালো বা এই দলটা আমার এলাকার জন্য ভালো, এই প্রার্থীটা, আমরা তাকেই কিন্তু ভোটটা দিই। গণভোটেও কিন্তু এরকম, ব্রেক্সিটেও কিন্তু এরকম অনেক ব্যাপার ছিল, এবং তাদের সরকার কিন্তু ব্রেক্সিটের পক্ষেই তাদের প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ করেছেন, টাকা খরচ করেছেন। সো আপনাকে দেখতে হবে যে গণভোটের ভিতরে কি আছে। এই যে আমি যদি এই এতগুলো আত্মদানের পর, এই যে আমরা বলছি রক্তের উপর দাঁড়িয়ে আছি, এর উপর দাঁড়িয়ে আমাদের সর্বোচ্চ যতটুকু সংস্কার সম্ভব সেটাতেই কিন্তু আমাদের হ্যাঁ বলা উচিত। এবং এই প্রচারণার দায়িত্বটা কাদের আসলে বেশি? যারা এই নির্বাচনে অংশ নিচ্ছে। সো দুঃখের বিষয় হচ্ছে এখানে আমরা দেখছি যে প্রার্থীরা অন্য দলের প্রার্থীদেরকে, প্রতিদ্বন্দ্বীকে হেয় করতে বা নিচু দেখাতে যতটুকু ব্যস্ত থাকে, তারা কিন্তু গণভোটের এই বিশ্লেষণটা কি 48টা এখানে কি আছে, 30টা এখানে কি আছে, এটা ভেঙে ভেঙে কিন্তু ভোটারদেরকে বলছে না বা প্রচার করছে না। কোনো রাজনৈতিক দলই কিন্তু আমি এটার আন্তরিকতাটা দেখছি না। ইভেন যারা গণভোটে হ্যাঁ বলছে, প্রচার করছে, তারাও শুধু হ্যাঁ শব্দটা কিন্তু প্রচার করছে। আমার কাছে মনে হয় এই দায়িত্বটা মানুষকে যত আরও বেশি বোঝানো যাবে, ওই সহিংসতার আশঙ্কাটা কিন্তু কমে যাবে। কারণ মিথ্যাটাচ্চারটা যদি বেশি ফলাওভাবে প্রচার হতে থাকে, আজকে দেখলাম একজন বলেছে যে হ্যাঁ সূচক যদি জয় হয় গণভোটে, তাহলে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ আলাদা হয়ে যাবে। তাহলে এই যে এইসব অপপ্রচার, এবং শিক্ষিত লোকজন কিন্তু সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে এগুলো খুব পোক্তভাবে প্রচার করছে, তাহলে এটার কাউন্টার ন্যারেটিভটা, এটার সত্যটা কারা প্রচার করবে? রাজনৈতিক দলগুলোই কিন্তু করবে, এটাই কিন্তু ওনাদের মূল দায়িত্ব। যা কারণ এই সংস্কারটা যতটুকু বেশি সম্ভব হ্যাঁ হয়, সেটাই কিন্তু আমাদের মানে ক্যাপচার করতে হবে।
স্যার, জুলাই সনদের স্বাক্ষর করেছে, অথচ বাইরে এসে এখন অনেকেই কিন্তু ভিন্ন রকম কথা বলছে। এই বিষয়ে স্যার আপনার ওকে, আমাদের রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, লিখিতভাবে অঙ্গীকার করেছে জুলাই জাতীয় সনদে যে সকল সংস্কারের বিষয় ঐক্যমত হয়েছে তারা পুরোপুরি বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, তারা এই ব্যাপারে এই জুলাই জাতীয় সনদটা তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তফসিল হিসাবে, এবং একই সাথে তারা আরও অঙ্গীকার করেছে তারা এই ব্যাপারে আদালতে যাবে না, এই ব্যাপারে কোনো রকম প্রশ্ন উত্থাপন করবে না, তারা বরং সহায়তা করবে এটা বাস্তবায়নের ব্যাপারে। অঙ্গীকার করেছে কেন? কারণ এই রাজনৈতিক দলগুলো কিন্তু ভুগেছে। আমরা যেমন নাগরিকরা যারা সোচ্চার ছিলাম তারা যেমন বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছিলাম, রাজনৈতিক দলগুলো চরম মূল্য দিয়েছে, এবং এর প্রেক্ষিতে তারা ঐক্যমত্যে পৌঁছেছে যে এই ব্যবস্থা এই রকম একটা এই যে স্বৈরাচারী ব্যবস্থা সৃষ্টি করে, সেটার পরিবর্তন হওয়া দরকার। এই পরিবর্তনটাই নিশ্চিত হবে গণভোটে যদি মানুষ হাঁর পক্ষে ভোট দেয়, অর্থাৎ হাঁ জযুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখন অনেকের মধ্যে দোদুল্যমান তো আমরা লক্ষ্য করছি, এবং অনেকে ঠিক সুস্পষ্ট হয়ে বলছে না, কিন্তু তাদের লোকজন অপপ্রচার চালাচ্ছে। এটার অবসান হওয়া দরকার। এবং আমি আশার কথা যে আমি সারা দেশে অনেক অগণিত মানুষের সাথে কথা বলেছি, সর্বস্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা বয়স্ক ব্যক্তিরা, গ্রামের মানুষদেরকে সাথে কথা বলেছি। যখন তারা বুঝে এই যে গণভোটে হাঁ বলা মানে পরিবর্তন, সংস্কার এবং ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান, এবং একটা নূতন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার হরণ হবে না, আর সেই রকম একটা বাংলাদেশ সৃষ্টি হবে। তারা যখন এটা বুঝে তখন তারা এই যে বিনা দ্বিধায় এটা সমর্থন করে, এবং তারা মনে করে যে এটা সমর্থন করলে দায়িত্ব শেষ হয়ে যায় না, তারা এরপরে অন্যদেরকে সচেতন করবে। এবং এটা একটা আমাদের জন্য একটা এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসে একটা বিরাট সন্ধিক্ষণ, খুবই একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আমরা কি এই গণতান্ত্রিক পদ্ধতিতে সামনে যাব, না স্বৈরাচার নিয়েই আঁকড়ে থাকব? তো এই আমাদের এই গণভোটে হাঁ মানে আমরা গণতান্ত্রিক, শুধু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নয়, এর মধ্যে গণতান্ত্রিক উত্তরণ, গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করা, এবং কতগুলো সংস্কার করা, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং কাঠামোর সংস্কার, চেকস অ্যান্ড ব্যালেন্স, এগুলো নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এরকম স্বৈরাচার সৃষ্টি হইতে না জি, পারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর তাজনুভা, আপনার কাছে শেষ কথা জানতে চাই খুবই স্বল্প সময়ে, যে আপনার পক্ষ থেকে আপনি কি কি কার্যক্রম করছেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে কি সফল করার জন্য? এটা হচ্ছে আমার যতটুকু সম্ভব মানুষের কাছে এটা পরিষ্কার করে বুঝানো, যতজনের সাথে দেখা হচ্ছে, লিখে, বক্তব্যে, এই যে আজকে আপনারা এখানে আমন্ত্রণ জানালেন, সবার কাছে পৌঁছানো যে এটা গণভোটে হ্যাঁ বলা মানে আমাদের ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের কথা যে আমরা সেই জুলাই মাসে বলেছি সেটা শুরু করা। এটা যদি একদম পার্মানেন্ট করতে চাই, এটাতে আমাদের যে সব রাজনৈতিক দলগুলো যে ঐক্য হয়েছে, এখানে সই করেছে, ওয়াদা করেছে, সেটা ধরে রাখতে হবে। এবং এখানে যে ধরনের মিথ্যাচার চলছে, যে গণভোটের কে ৭১-কে বিলীন করে ২৪-কে স্টাবলিশ করে, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ একদম ডাহা একটা মিথ্যা কথা। এবং গণভোটে হ্যাঁর মাধ্যমে যে ক্ষমতায় আসবে তাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা হবে, তাকে জবাবদিহিতার অধীনে আরও বেশি আনা হবে, এবং তার একচ্ছত্র ক্ষমতা কমানো হবে। এটাই হচ্ছে গণভোটের মূল কথা। স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি কতখানি আশাবাদী সংস্কারের বিষয়ে? আমি আশাবাদী, এবং আমি একই সাথে আমি আহ্বান করব, আমি জ্যেষ্ঠ নাগরিকদেরকে আহ্বান করব যে আমরা যারা জ্যেষ্ঠ, আমরা বয়োজ্যেষ্ঠ, আমরা কী ধরনের বাংলাদেশ রেখে যেতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একবার চিন্তা করুন, আমরা কি এই যে ফ্যাসিবাদী অবস্থা, যেই স্বৈরতান্ত্রিক অবস্থা, এইরকমই একটা ব্যবস্থা বিরাজ করুক আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমরা কি তা চাই? আর তরুণদের কাছে আমার আকুতি যে তোমরা রক্ত দিয়েছো, প্রাণ দিয়েছো, তোমাদের বন্ধুরা, তোমাদের সহপাঠীরা, এবং এই রক্তের ঋণ শোধ করা এখন তোমাদের জন্য দায়, আমাদের সকলের জন্য দায়। তারা তাদের দায় শোধ করেছে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, আত্মত্যাগ করে আমাদের জন্য দায় সৃষ্টি করে গিয়েছে, যাতে আমরা তাদের অসম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করি। অর্থাৎ যে ফ্যাসিবাদী, যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তারা দূরীভূত করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেটা যেন দূরীভূত হয়। এই গণভোটে যদি যুক্ত হওয়ার মাধ্যমেই সেটা সম্ভব হবে। তো আমি সেই আকুতি জানাই, সেই আহ্বান জানাই সবাইকে, আমরা যেন
আমাদের বিবেক বুদ্ধি খরচ করে আমরা যেন সিদ্ধান্ত নেই। জি, ধন্যবাদ স্যার। আমরাও চাই যে দেশ এখন একটি খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্রান্তি লগ্নে, আমাদের হাতেই দেশ মেরামতের সুযোগ। আমরা কি করব সেই সিদ্ধান্ত আমার। স্যার যেমন তরুণদের অনুরোধ জানালেন, সমস্ত দেশবাসী আমরা মিলেই পারি আগামীর বাংলাদেশকে সুন্দর করে তুলতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর আগামীর প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সজল কুরাইশি। ধন্যবাদ আপনাদের সবাইকে।